আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের দ্বিতীয় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। ২ দিন পর ওর সাথে যা হলো তার জন্য ও প্রস্তুত ছিল না। ও ভেবেছিল কি আর হবে গেলে। এতক্ষণ আমি চোখ বন্ধ করে ভাবনার মাঝে এতটাই ডুবেছিলাম যে ওরা দুজন যে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমার কথা শুনে এতক্ষণে ওরা বুঝে গেছে লাবণ্যর সাথে যে এসব করেছে সে আর কেউ নয়, আমি। হঠাৎ হারুনের কথায় আমার সম্বিত ফিরল। হারুন রেগে হিনাকে বলে, তুই এখান থেকে যা, নিচে গিয়ে দেখ কার কি লাগবে। হারুনের কথায় রাগ ঝরে পড়ছে। বুঝতে পারলাম ওর রাগটা আমার উপর, কিন্তু বোনের সামনে আমাকে কিছু বলতে পারছে না। হারুনের কথা মতো হিনা চলে যেতে গিয়েও আবার থমকে দাঁড়ালো। হিনা আমার সামনে এসে দাঁড়িয়ে বলে, আপনার কথা আমি বেশ বুঝতে পারছি যে আপনি সেই ছেলেটা, তবে আপনি কাজটা একটু ভালো করেননি। আর আপনি যে এত নোংরা মনের মানুষ আমি আগে জানতাম না। শুধু আপনি আমার ভাইয়ের বন্ধু বলে কিছু করতে পারছি না। তা না হলে আমি কি করতাম আপনার সাথে আমি নিজেও জানি না। এ বলে সে হনহন করে চলে গেল। আমি নিস্তব্ধ হয়ে হিনার কথাগুলো শুনে গেলাম। কি বলবো আমি, ও যা বলে গেল সবই তো সত্যি। হয়তো বুঝতে আমি অনেক দেরি করে ফেলেছি। আমার এই পাপের প্রায়শ্চিত্ত কোনোদিনও হবে না। হিনা চলে যেতেই হারুন বলে, তারপর কি হয়েছে সেটা বল। আমি বেহাইয়ার মতো বলতে শুরু করলাম। তারপর আমি ওকে এড়িয়ে চলতে শুরু করলাম। তাতেই কাজ হলো। লাবণ্য বুঝতে পারলো আমি যা চাই তা যদি না পাই তাহলে সে আমাকে হারাতে পারে। তাই সে বাধ্য হয়ে রাজি হয়ে গেল, কারণ সে আমাকে খুব ভালোবাসে, আমাকে হারাতে চায় না। লাবণ্য রাজি হয়েছে দেখে আমিও খুব খুশি হলাম। অনেক দিনের চাহিদা পূরণ হতে চলেছে। খুশিতে আমাকে পায় কে। প্ল্যান করতে লাগলাম ওকে নিয়ে কোথায় যাওয়া যায়। এমনিতে সব হোটেলে আমার যাওয়া হয়ে গেছে। ওকে নিয়ে হোটেলে যাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। কেন জানি না ওকে হোটেলে নিয়ে যেতে মন চাইছে না। অন্য কোনো মেয়ের ক্ষেত্রে আমার এমন হয়নি। ওর প্রতি আমার অনেক লোভ। এত সহজে ওকে আমি ছাড়ছি না। ওয়েট করতে লাগলাম সঠিক সময়ের জন্য। দেখতে দেখতে একটা সুযোগ পেয়ে গেলাম একদিন। মা বাবা দুজনেই নানুর বাড়িতে যাচ্ছে। বাড়ি 1 সপ্তাহের জন্য খালি থাকবে। এটা শুনে তো আমি মহা আনন্দে নাচতে লাগলাম। একদিন দুদিন নয়, পুরো 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ আমি লাবণ্যকে নিজের করে পাবো। যখন আমি লাবণ্যকে সব খুলে বললাম তখন লাবণ্য আপত্তি জানায়, কারণ একদিন হলে ঠিক আছে। 1 সপ্তাহ প্রতিনিয়ত আসা ঠিক হবে না। মা বাবাকে কি বলবে? যদি মা বাবা জানতে পারে তাহলে তো সর্বনাশ। কিন্তু আমি শোনার পাত্র না। আমার পুরো 1 সপ্তাহেই ওকে চাই। অনেক ভেবে লাবণ্য বলে, ঠিক আছে, দিনে কলেজ ফাঁকি দিয়ে আসা যাবে, মানে 1 সপ্তাহ সে কলেজে যাবে না। কলেজের নাম দিয়ে আমার এখানে চলে আসবে, কিন্তু রাতে সে আসতে পারবে না। অগত্যা কি করার, মেনে নিলাম। কথায় আছে না, নাই মামু থেকে কানা মামু ভালো। দেখতে দেখতে সেদিন চলে এলো। মা বাবা সকাল সকাল নানা বাড়ি চলে গেল। দুপুরের দিকে লাবণ্যকে নিয়ে বাড়িতে এলাম। গেটে দারোয়ান আছে, সে দেখেও কিছু বলল না, কারণ আমাকে কিছু বলার সাহস নেই। লাবণ্যকে সোজা আমি আমার রুমে নিয়ে আসলাম। এই বলে আমি আবার চুপ হয়ে গেলাম। আবার চুপচাপ ভাবতে লাগলাম অতীতের কথা, যে কথাগুলো হারুনকে বলা ঠিক হবে না। লাবণ্যকে রুমে নিয়ে গিয়ে বসতে বললাম। লাবণ্য ভয়ে ভয়ে আমার খাটের এক কোণে বসে পড়ে। ওর চেহারায় বলে দিচ্ছে ও ভয় পাচ্ছে। আমি ওর পাশে বসে ওর হাতে হাত রেখে বললাম, এই তুমি কি ভয় পাচ্ছ? লাবণ্য আমাকে বলে, সত্যি বলতে আমার সত্যিই ভয় লাগছে। এসব না করলে হয় না? বিয়ের পরে না হয় যা করার করবে। আমি বললাম, যেটা বিয়ের পরে হবে সেটা এখন কেন হতে পারে না? এখন করলেই বা দোষ কি? ভয় পেও না, কিচ্ছু হবে না। লাবণ্য আমার কথা শুনে মাথা নিচু করে বলে, আমার মুখে ফুটে উঠল রহস্যময় একটা হাসি। আমি উঠে ড্রিঙ্ক বানাতে লাগলাম। এখন শরীরটা গরম হলে খেলা জমবে ভালো। কিন্তু আমার মাথায় এটা আসেনি যে লাবণ্যর সমস্যা হবে কিনা। ড্রিঙ্ক বানিয়ে 2-3 প্যাক মেরে দিলাম। তাতে শরীরটা ঝরঝরে হয়ে উঠল। আমার এসবের অভ্যাস আছে, তাই খেলে মাতাল হওয়ার ভয় নেই। লাবণ্য জানতো না আমি ড্রিঙ্ক করি। সে আজ আমাকে প্রথম দেখছে আমি ড্রিঙ্ক করছি। লাবণ্য অবাক হয়ে বলে, তুমি ড্রিঙ্ক করো? আমি বললাম, করি, তবে সব সময় না, মাঝে মাঝে। আসলে ওকে মিথ্যে বললাম, আমি সবসময় ড্রিঙ্ক করি। যাই হোক, আমি ধীরে ধীরে ওর পাশে গিয়ে বসলাম। ওর পাশে বসতেই সে সরে গেল। আমি ওর কাঁধে হাত দিয়ে নিজের কাছে টেনে নিলাম। লাবণ্য সোজা এসে আমার বুকে পড়ল। আমি বললাম, এই দূরে যাচ্ছ কেন? লাবণ্য বলে, না মানে। আমি ওর ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে বললাম, চুপ, এখন আর কোনো কথা নয়। এখন শুধু মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবাসবো, যা জমিয়ে রেখেছি তোমার জন্য। এই বলে ধীরে ধীরে ওকে শুইয়ে ওর উপর শুয়ে পড়লাম। বুক থেকে ওড়নাটা সরিয়ে দিলাম। লাবণ্য লজ্জায় চোখ বন্ধ করে নেয়। আমি নেশাকৃত চোখে তাকিয়ে রইলাম ওর বুকের দুটো মাংসপিণ্ডর দিকে। কামিজের গলা বড় হওয়ার কারণে অধিকাংশ অংশ বেরিয়ে আছে। ফর্সা বক্ষ জগল দেখে আমার লালসা আরো বৃদ্ধি পেল। 2 হাতে চেপে ধরে মুখ গুজে দিলাম। লাবণ্য আমার ছোঁয়ায় কেঁপে উঠে আমার মাথা চেপে ধরলো। আমি ধীরে ধীরে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। এক হাতে ওর চুলের মুঠি শক্ত করে ধরে গভীর চুম্বন করতে লাগলাম ওর ঠোঁটে। অন্য হাতে ওর নাভিতে হাত বুলাতে লাগলাম। এক ঝটকা নিজের টি শার্ট ও লাবণ্যর কামিজ খুলে দিলাম। ধবধবে ফর্সা বুকটা এখন উন্মুক্ত আমার সামনে। যত দেখছি তত নেশা ধরে যাচ্ছে আমার। পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে আদর করতে লাগলাম। একসময় উত্তেজনার চরম সীমায় পৌঁছে গেলাম দুজন। সঙ্গমের প্রস্তুতি নিতেই লাবণ্য আমাকে বাধা দেয়। লাবণ্য বলে, এটা না করলে হয় না? যদি কোনো সমস্যা হয়? আমি ওর ঠোঁটে আলতো করে একটা চুমু দিয়ে বললাম, কিচ্ছু হবে না। প্রথম প্রথম একটু ব্যথা পাবে, পরে ঠিক হয়ে যাবে। আমার কথা শুনে লাবণ্য আশ্চর্য হয়ে যায়। প্রথম প্রথম ব্যথা লাগবে এটা আমি কিভাবে জানলাম? লাবণ্য অবাক হয়ে বলে, এসব তুমি কিভাবে জানো? যারা এসব করে তারাই তো জানে, তোমার তো জানার কথা না? আমি হলাম পাক্কা খেলোয়াড়। মেয়েদেরকে বোকা বানানো আমার ডান হাতের খেল।
আমি বললাম, আরে আজকাল এসব সবাই জানে, কারণ ভিডিও দেখে তো তাই। আমার কথা অন্ধের মতো বিশ্বাস করে নিল লাবণ্য। আমি বললাম, এবার তাহলে করি। লাবণ্য কথা না বলে উপর নিচ মাথা নাড়ে। এদিকে আমার তর সইছে না। ওর অনুমতি পাওয়ার সাথে সাথে ঝাঁপিয়ে পড়লাম আমি, যেটা লাবণ্য আশা করেনি। আমিও ভুলে গেলাম ও যে কুমারী, যা করার সাবধানে করতে হবে, কিন্তু আমি ভুলে গিয়ে দ্রুত করতে লাগলাম। তাতেই হলো বিপত্তি। আমার এমন আচরণে লাবণ্য কান্না করে দেয় ব্যথায়। সেদিকে আমার কোনো হোঁশ নেই। আমি তখন ব্যস্ত হয়ে পড়েছি আমার চাহিদা মেটাতে। এদিকে রক্তে ভেসে যাচ্ছে বিছানার চাদর। কিছুক্ষণ কান্না করার পর ও নিজে থেকেই শান্ত হয়ে গেল। বুঝতে পারলাম ওর আর ব্যথা লাগছে না। একসময় ক্লান্ত হয়ে ওর উপর শুয়ে পড়লাম। ওর ঠোঁটে আবার ঠোঁট ডুবিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ চুম্বন করে ওর পাশে শুয়ে পড়লাম। আমি ওর উপর থেকে সরতেই লাবণ্য উঠে বসলো। একবার আমার দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকালো। দেখে বিছানার চাদর রক্তে ভেসে গেছে। এটা দেখে কিছুটা ঘাবড়ে যায়। সে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকায়। আমি বললাম, প্রথম প্রথম এরকম হয়, চিন্তা করার কিছু নেই। ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছি, খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। আমার ইচ্ছে ছিল সেদিন আরও করার, কিন্তু লাবণ্যর অবস্থা দেখে আর সাহস হলো না। এভাবে পুরো এক সপ্তাহ সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা একসাথে থাকতাম। এই 7 দিন আমি একদিনও বাদ দিইনি। প্রতিদিন 2-3 বার করে ওর সাথে মেলামেশা করেছি। সে কখন থেকে অতীতে ডুবে আছে। হারুন আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে। এতক্ষণ পর্যন্ত আমি চুপ করে আছি দেখে হারুনের বিরক্ত লাগছে। হারুন বলে, তোর কি হয়েছে রে? নিজের পাপের কথা বলতে লজ্জা লাগছে বুঝি? করার সময় তখন লজ্জা লাগেনি? তাহলে বলার সময় কেন লজ্জা লাগছে? তুই যে আমার বন্ধু, এটা ভাবতে এখন আমার ঘৃণা হচ্ছে। তোর মতো একটা নিকৃষ্ট মানুষের সাথে আমি বন্ধুত্ব করেছি? ছি, কিভাবে করলি তুই এসব? আমরা জানতাম তুই শুধু রিলেশন করতি। তুই যে রিলেশনের নাম করে মেয়েদের দেহ ভোগ করতি সেটা জানতাম না। কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছিস। আচ্ছা, তোর বিবেকে বাঁধেনি? এতগুলো মেয়ের জীবন নষ্ট করে এখন বিয়ে করছিস? বিয়ে তো করছিস, কিন্তু এ জীবনে সুখী হতে পারবি না। এতগুলো মেয়ের অভিশাপ তোকে তাড়া করে বেড়াবে। সুখের মুখ তুই এ জীবনেও দেখবি না। তুই যদি আমার বন্ধু না হতি তাহলে এতক্ষণে তোকে মেরে পুঁতে ফেলতাম। ওর কথায় আমি কিচ্ছু মনে করিনি। আমি অন্যায় করেছি সেটা আমি জানি। তার তুলনায় এই কথাগুলো কিচ্ছুই না। তবে ও যে বলল আমি সুখের মুখ কখনোই দেখব না, এটাও ভুল বলল। আমি তো সুখের মুখ দেখে ফেলেছি। আমার মেয়ে অনিফা, আমার কলিজা, সেই তো আমার একমাত্র সুখের লক্ষ্য। আমি হারুনের কথা শুনে মুচকি হাসলাম। হারুন এতে আরও রেগে গেল। হারুন বলে, তুই হাসছিস? আচ্ছা তুই কি রে? আমি বললাম, আমার সুখ, আমার শান্তি, আমার সবকিছু এখন আমার মেয়েকে ঘিরে। হারুন অবাক হয়ে বলে, তোর মেয়ে? কাকে তুই তোর মেয়ে বলছিস? আমি বললাম, অনিফা। এটা শুনে হারুন তেলে বেগুনে জ্বলে উঠল। ফট করে আমার কলার চেপে ধরে বলে, খবরদার, তোর নোংরা মুখে অনিফার নাম আনবি না। ওর দিকে চোখ তুলেও তাকাবি না, তাহলে কিন্তু। আমি ওর হাত ছাড়িয়ে দিয়ে বললাম, আমার মেজাজ ঠান্ডা আছে বলে তুই এমন করতে পারছিস। তা না হলে আমি কি তুই খুব ভালো করেই জানিস। আর বাকি রইল অনিফা। ও তো আমার মেয়ে, আমার ওরসজাত সন্তান। আমি ওর বাবা। এটা প্রমাণ করতে 2 মিনিট লাগবে না। তারপর কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলাম। হারুন আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি খুব শান্ত গলায় বললাম, হারুন দেখ, যা হয়ে গেছে তা পাল্টাতে পারবো না। আমি প্রায়শ্চিত্ত করতে চাই। হারুন বলে, কিসের প্রায়শ্চিত্ত করতে চাস? তুই প্রায়শ্চিত্ত করলে কি সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে? যতগুলো মেয়ের জীবন নষ্ট করেছিস তাদের জীবন কি আগের মতো হয়ে যাবে? আমি বললাম তো, আগে যা করেছি তা আমি পাল্টাতে পারবো না। তার জন্য আমি অনুতপ্ত। জানি আমার অনুতপ্ত কিছু আসে যায় না। আমি যা করেছি ক্ষমার অযোগ্য। আমি সব ছেড়ে নতুন করে বাঁচতে চাই। হারুন বলে, নতুন করে বাঁচতে চাস মানে? বুঝলাম না। আমি হারুনের হাত ধরে বললাম, হারুন প্লিজ দোস্ত, আমার মেয়েকে আমি চাই। হারুন চট করে নিজের হাত ছাড়িয়ে বলে, এটা কি বলছিস? এটা কখনোই সম্ভব না। অনিফাকে ছাড়া লাবণ্য মরে যাবে। লাবণ্য সবকিছু হারিয়ে অনিফাকে আঁকড়ে বেঁচে আছে। ওর শেষ সম্বলটুকু তুই কেড়ে নিস না, তাহলে ও মরে যাবে। আমি বললাম, আমি যদি লাবণ্যকে বিয়ে করি তাহলে সবকিছু ঠিক হবে না? হারুন বলে, তুই কি বলছিস? অলরেডি তোর এঙ্গেজমেন্ট হয়ে গেছে রোশালির সাথে। তাহলে তুই লাবণ্যকে কিভাবে বিয়ে করবি? আমি বললাম, রোশালির সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে তো আর হয়নি। আর এমনিতেও ওকে আজ পর্যন্ত আমি স্পর্শ করে দেখিনি। হারুন বলে, এটা কখনোই সম্ভব না। আমি বললাম, কেন সম্ভব না? হারুন বলে, তুই বোঝার চেষ্টা কর। লাবণ্য কখনোই তোকে বিয়ে করবে না। তুই ওর সাথে যা করেছিস তা ও কখনোই ভুলতে পারবে না। আমি বললাম, তোরা যদি আমার পাশে থাকিস, আমাকে যদি সাহায্য করিস, তাহলে আমার বিশ্বাস আমি পারবো। তারপরও যে কোনো মূল্যে হোক আমি আমার মেয়েকে চাই। প্লিজ হারুন, আমাকে সাহায্য কর। হারুন বলে, দেখ, আমার মনে হয় না লাবণ্য তোর কাছে ফিরে যাবে। যে মানুষ একবার ধোঁকা খায় সে মানুষ দ্বিতীয়বার সে ভুল করবে না, আমার মনে হয় না। আমি বললাম, কাউকে দুর্বল করতে হলে সেই দুর্বল জায়গায় হাত দিতে হয়, সেই নিয়ে তুই ভাবিস না। হারুন বলে, ঠিক আছে, আমরা চাই অনিফা বাবার পরিচয় বড় হোক। আমার মনে হয় আমার থেকে বেশি হিনা তোকে সাহায্য করতে পারবে। দাঁড়া তুই, আমি হিনাকে ডেকে নিয়ে আসি। এ বলে হারুন হিনাকে ডাকতে চলে গেল। কিছুক্ষণ পর হিনাকে নিয়ে উপরে আসে। আমি তখনও ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। তারপর হিনাকে আমি আর হারুন সব বোঝালাম। প্রথমে রাজি হচ্ছিল না আমাকে সাহায্য করবে বলে, পরে অনেক বোঝানোর পর রাজি হলো। হারুন বলে, আমি জানি না কতটা সাকসেসফুল হবে। আমার মনে হয় না লাবণ্য এখনও তোকে ভালোবাসে। হিনা বলে, তোমার ধারণা ভুল ভাইয়া। লাবণ্য আপু এখনও অনি ভাইয়াকে ভালোবাসে।
আমি প্রায় সময় দেখি নীরবে বসে কান্না করে। সেটা বাদ দাও, লাবণ্য আপু যে অনি ভাইয়াকে ভালোবাসে তার প্রমাণ অনিফা। দেখো, অনিফার নাম অনি ভাইয়ার নামের সাথে মিলিয়ে রেখেছে, যাতে প্রথম উচ্চারণে অনি ভাইয়ার নাম আসে। ভালোবাসে এখনো, বুঝলে? তবে আমাদের চেষ্টা করতে হবে। এদিকে সেই কখন থেকে রোশালি আমাকে খুঁজে বেড়াচ্ছে। আসার পর থেকে ওর সাথে আমার আর মুলাকাত হয়নি। রোশালি আমাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসে। ছাদে আসার সাথে সাথে হিনার লাস্টের কথাগুলো শুনতে পাই। রোশালি আমাদের দিকে এগিয়ে আসতে আসতে বলে, কে কাকে এখনো ভালোবাসে হিনা? হঠাৎ ওকে দেখে ওর কথা শুনে আমরা তিনজনই থতমত খেয়ে যাই। সব কথা শুনে ফেললো না তো? আমার কোনো ভয় নেই, ওর জানা উচিত সবকিছু। তা না হলে এই বিয়ে ভাঙবো কি করে? আমি বললাম, আসলে তৎক্ষণাৎ হারুন আমার মুখ চেপে ধরে বলে, আরে তেমন কিছু না, আমার এক বন্ধুর কথা বলছি। রোশালি বলে, ব্যাপার কি তোমার অনি? বিয়ে বাড়িতে আসা পর্যন্ত তুমি আমাকে একটুও সময় দিচ্ছ না। সেই কখন থেকে আমি একা বসে আছি, তোমার আসার কোনো নামগন্ধই নেই। আমি বললাম, বিয়ে বাড়ি, বুঝতেই তো পারছো, বন্ধুর হাতে হাতে সাহায্য করতে হচ্ছে, তাই একটু ব্যস্ত। বন্ধুর বোন মানে আমার বোন, বুঝতেই তো পারছো, কিছু মনে করো না তুমি। হঠাৎ রোশালি বলে, অনি তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম, কি কথা বলো না। রোশালি বলে, না, খুবই একান্তভাবে কথা বলতে চাই। আমি বললাম, তাহলে পরে শুনি, এখন হাতে কাজ আছে, তুমি বরং হিনার সাথে যাও। হিনাকে ইশারা করলাম ওকে নিয়ে যেতে, ও থাকলে যে কোনো কাজই হবে না আমার কথা মতো রোশালি হিনার সাথে চলে গেল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। হারুন বলে, এবার বল তুই কি করতে চাস? আমি হারুনের হাতে ধরে করুণ সুরে বললাম, দোস্ত তোর হাতে ধরি, রাতে আমি আমার মেয়েকে বুকে নিয়ে ঘুমোতে চাই। এখন আপাতত এটা ব্যবস্থা করে দে, বাকিটা পরে দেখা যাবে। এটা শুনে হারুন বলে, তুই তো দেখছি ঘর পোড়ার ভিতরে আলো পোড়া দিতে বসে আছিস। লাবণ্য যদি জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছিস? আমি বললাম, যা হবার হবে, কিন্তু রাতে আমি আমার মেয়েকে বুকে নিয়ে ঘুমোতে চাই, ব্যাস। এখন কিভাবে ব্যবস্থা করবি সেটা তুই জানিস। হারুন বলে, দাঁড়া দেখছি কি করতে পারি, পরে কিছু হলে কিন্তু আমার দোষ দিতে পারবি না। কিভাবে কি করব সেটা বুদ্ধি করে নিচে চলে গেলাম। আমি মাস্ক পরে এটা সেটা করতে লাগলাম, আর লাবণ্যকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। অনিফা ঘুমিয়ে পড়েছে, তাই ওকে দেখতে পাচ্ছি না। কিন্তু নিজের মেয়েকে বুকে নেওয়ার জন্য যে আমি আর ধৈর্য ধরে থাকতে পারছি না। আমার মেয়েটা যে আমাকে অমানুষ থেকে মানুষ করে দিয়েছে একদিনে। অনেকের মুখে শুনেছি যারা ভাগ্যবান তারাই মেয়ের বাবা হয়। জানি না আমার কোন জন্মের পুণ্য এই জন্মে আমাকে দিয়েছে আল্লাহ, তাই তো আমি মেয়ের বাবা হতে পেরেছি। আমার মেয়েটি যে চাঁদের টুকরো, ওর মিষ্টি মুখটা দেখলে যে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। একটা মানুষ শোধরানোর পেছনে কারোর হাত থাকে, যদি তাই হয়ে থাকে তাহলে বলবো আমাকে শোধরানোর পেছনে আমার মেয়ের হাত। একসময় গায়ে হলুদের পর্ব শেষ হলো, দেখতে দেখতে গায়ে হলুদের মেহমান সব চলে গেল। লাবণ্য খুব টায়ার্ড, তাই সে সবকিছু বুঝিয়ে দিয়ে ঘুমোতে চলে গেল নিজের রুমে। তার আগেই আমি রুমে প্রবেশ করে লুকিয়ে আছি, কারণ এছাড়া কোনো উপায় ছিল না। লাবণ্য জানতে পারলে আমাকে তো রুমে প্রবেশ করতেই দেবে না, না জানি আরো কি কি করে বসে। এরপর ওয়েট করছি লাবণ্য ঘুমানোর জন্য। প্রায় অনেকক্ষণ সময় লাগলো লাবণ্য ঘুমোতে। লাবণ্য ঘুমানোর সাথে সাথে আমি এসে বিছানায় শুয়ে পড়লাম। আমার কলিজার টুকরোকে আমার বুকের উপর শুইয়ে ঘুমিয়ে পড়লাম। আমার মেয়ে সারা রাত আমার বুকে ছিল, কি শান্তভাবে ঘুমিয়েছে, একটুও নড়াচড়া করেনি। লাবণ্য আমার পাশে। আজ লাবণ্য আমার পাশে থাকা সত্ত্বেও আমি ওকে ছুঁয়ে দেখিনি, শুধু ওর মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু দিয়েছিলাম। ওর দিকে তাকিয়ে মুচকে এসে বললাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটা মেয়ে উপহার দেওয়ার জন্য। তার জন্য তোমাকে আমি মাথায় করে রাখবো। এবার শুধু ভালো ভালো তোমাকে বিয়ে করে নেই, তারপর দেখো সব ঠিক হয়ে যাবে। সত্যি কি সব ঠিক হয়ে যাবে? কিন্তু মানুষ যা ভাবে তা কি হয়? যত সহজে আমি কথাগুলো ভেবে বলে ফেললাম, সত্যি কি ততটা সহজ মানুষের জীবন? না, জীবন চলার পথ কতটা কঠিন সেটা পদে পদে বোঝা যায়। যাই হোক, সারা রাত মেয়েকে বুকে নিয়ে লাবণ্যর পাশে শুয়েছিলাম। সকালে আমার আগে লাবণ্যর ঘুম ভাঙলো। আড়মোড়া ভেঙে উঠে বসে মেয়ের দিকে তাকাতেই প্রথম ধাক্কা খেলো। বিস্ফারিত চোখে বিস্ময় অবাক হয়ে তাকিয়ে আছে। চোখ মুছে আবার দেখতে লাগলো, না, ভুল দেখছে না। লাবণ্য দেখলো মেয়েকে বুকে নিয়ে শুয়ে আছি আমি, কিন্তু আমি কিভাবে এখানে এলাম সেটাই ওর মাথায় আসছে না। কয়েক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল, বলার ভাষা হারিয়ে ফেললো। এই সেই লোক যে কিনা আমার সাথে ফ্লর্ট করেছে। আমি তো তাকে ভুলতে শুরু করেছি, তাহলে কেন আবার দেখা দিল? কি চাই ও আবার? কিন্তু অনিফাকে এভাবে বুকে নিয়ে ঘুমোচ্ছে কেন, আর বন্ধ করে এলোই বা কি করে? কিছুই মাথায় আসছে না আমার। কোথাও এমনটা না তো অনিফা ওর মেয়ে সেটা জেনে গেছে তাই ওকে নিতে আসছে? এটা মনে আসতে ওর বুকটা কেঁপে উঠল। আমার দিকে তাকিয়ে বসে বসে এসব ভাবছিল লাবণ্য। এসব ভেবে হঠাৎ আমার বুক থেকে অনিফাকে কেড়ে নিল। ঘুমন্ত অনিফার ঘুম ভেঙে গেল, সাথে আমারও। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার কারণে অনিফা কেঁদে ওঠে। লাবণ্য অনিফাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে, আর আমার দিকে তাকিয়ে আছে রাগান্বিত ভাবে। এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমাকে এখনই গিলে খাবে। তখন আমার ঘুমের রাশ কাটেনি, এখনো ঘুম ঘুম পাচ্ছে আমার। তারপরও ঘুমন্ত অবস্থায় উঠে বসলাম। লাবণ্য তখন আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ সময় এভাবে অতিবাহিত হয়ে গেল। আমি চোখ খুলে দেখি লাবণ্য আমার দিকে তাকিয়ে আছে সেই একইভাবে। ওর চোখ থেকে যেন ঘৃণা ঝরে পড়ছে। আমি ঘুম ঘুম ভাব নিয়ে বললাম, অমন করে কি দেখছো? এমন মনে হচ্ছে আজ তুমি আমাকে প্রথম দেখছো।
এবার লাবণ্য চেঁচিয়ে বলে, আপনি আপনি এখানে কি করছেন, আর বন্ধ ঘরের ভিতরে কিভাবে এলেন, কেন এসেছেন আপনি? আমি বললাম, আরে তুমি আমাকে তুমি না বলে আপনি বলছো কেন? তুমি তো আগে আমাকে তুমি করেই বলতে, তাহলে আজ হঠাৎ আপনি কেন বলছো? লাবণ্য বলে, কে আপনি? কেনই বা আমি আপনাকে তুমি করে বলবো? আমি আপনাকে চিনি না, দয়া করে এখান থেকে বেরিয়ে যান। বিয়ে বাড়ি, লোকজন জানাজানি হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে, সব হারিয়ে যতটুকু সম্মান নিয়ে বেঁচে আছি সেটাও থাকবে না, প্লিজ আপনি এখান থেকে যান। আমি বললাম, আমার কথা ছাড়ো, আমার মেয়েটা কান্না করছে, আগে ওকে শান্ত করো, না হলে আমাকে দাও, আমি বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমার মুখে আমার মেয়ে কথাটা শুনে লাবণ্য বেশ অবাক হয়। লাবণ্য ভেবে পাচ্ছে না আমি জানলাম কি করে অনিফা আমার মেয়ে। লাবণ্য মনে মনে ভয় পেতে লাগলো। লাবণ্য কাঁপা কাঁপা গলায় বলে, আপনাকে কে বলেছে ও আপনার মেয়ে? ও শুধু আমার মেয়ে। আপনার মতলব কি বলুন তো? আপনি এখানে কেন এসেছেন? আমার জীবনটা নষ্ট করে শান্তি পাননি? আমি তো আপনার পথ থেকে সরে এসেছি, তাহলে কেন আপনি আবার দেখা দিলেন? আমি বললাম, আহা লাবণ্য, তোমাকে আমি পরে সব খুলে বলছি, তুমি আগে আমার মেয়েটাকে শান্ত করো। দেখো না আমার কলিজাটা কিভাবে কান্না করছে, ওর কান্না যে আমার সহ হচ্ছে না। লাবণ্য আমাকে আর কিছু বলে না, আমার থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে বসে। তারপর আমার মেয়েকে বুকের দুধ খাওয়াতে লাগলো, শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে দিল, তাই কিছু চোখে পড়ছে না। কিন্তু আমি ওকে ঝুঁকে মারতে লাগলাম একটু দেখতে আমার মেয়ে কিভাবে দুধ খায়, কিন্তু না, কোনোভাবেই কিছু দেখতে পারছি না। আমার মেয়ে দুধ খাচ্ছে আর পা ধরে খেলছে, কি সুন্দর লাগছে। এদিকে লাবণ্যর চোখে পড়লো আমি উসখুস করছি। লাবণ্য বলে, কি ব্যাপার, আপনি এমন করছেন কেন? আপনাকে না বললাম এখান থেকে যেতে? দ্বিতীয়বার আপনার চেহারা দেখাবেন না আমাকে, কারণ আমি আপনাকে ঘৃণা করি। আপনার ছায়া যেন আমার মেয়ের উপর না পড়ে। অন্য সময় কেউ যদি আমাকে কোনো কটু কথা শোনাতো তাহলে তার উপযুক্ত শিক্ষা তাকে আমি দিতাম, কিন্তু এখন লাবণ্যর কথা আমার এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি লাবণ্যর কথার কোনো উত্তর দিলাম না। আমার ধ্যান জ্ঞান আমার মেয়ের দিকে, সে কিভাবে নিজের পা নাড়িয়ে হাত নাড়িয়ে খেলছে সেটাই আমি মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছি। আমার মুখে হাসি, এসব দেখে লাবণ্যর মেজাজ আরো গরম হয়ে গেল। এবার লাবণ্য আমাকে ধাক্কা দিয়ে বলে, কি ব্যাপার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? এই রুম থেকে বেরিয়ে যান। কি চান আপনি? আর আপনি কিভাবে জানলেন আমি এখানে আছি? কে বলেছে আপনাকে অনিফা আপনার মেয়ে? লাবণ্যর কথায় লাবণ্যর ধাক্কায় আমার মাঝে কোনো ফারাক পড়লো না। এমন ছেলে আমি কারোর কটু কথা শোনার পাত্র না, কেউ কিছু বললে তার মুখ্যম জবাব দেই আমি। সেই ছেলে আজ এতটা শান্ত কিভাবে হলাম সেটাই ভাববার বিষয়। লাবণ্যর কথায় আমি মুচকি এসে বললাম, আহ লাবণ্য, এমন করছো কেন? দেখছো না আমার মেয়ে দুধু খেতে খেতে পা নাড়িয়ে খেলছে, আমাকে দেখতে দাও। আর বাকি রইল তোমার প্রশ্নের উত্তর, সব আমি দেব, একটু ধৈর্য ধরো। লাবণ্য চেঁচিয়ে বলে, আমি কোনো কথা শুনতে চাই না, আমি চাই আপনি এখান থেকে চলে যান। দ্বিতীয়বার আপনি আমার সামনে আসবেন না, আপনার এই চেহারা আমি দেখতে চাই না, আপনার ছায়া যেন আমার মেয়ের উপর না পড়ে। কেনই বা দেখা দিলেন আপনি? আমি তো আপনাকে ছাড়া আমার মেয়েকে নিয়ে দিব্যি ছিলাম। লাবণ্যর কথা শুনতে শুনতে আমার মেজাজ গরম হয়ে উঠল। কতক্ষণ ধৈর্য ধরে চুপ করে থাকা যায়, আর পারলাম না। আমি রাগে চেঁচিয়ে বললাম, এই আর কিছু বলা হলো না, তার আগে হঠাৎ দরজা কেউ ধাক্কা দিচ্ছে। মনে হয় হিনা, নয়তো হারুন, হয়তো দুজন একসাথে। আমি ওর দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে গিয়ে দরজা খুলে দিলাম। দেখি আমার ধারণাই সত্যি, হারুন হিনা দুজনেই দরজার বাইরে দাঁড়িয়ে আছে। লাবণ্য রুমে আমাকে দেখে ওরা দুজন মুখের ভাব এমন করলো যেন ওরা কিছুই জানে না। আমি কিছু বলতে যাব তার আগেই হিনা বলে, কি ব্যাপার অনি ভাইয়া, লাবণ্য আপুর রুমে আপনি কি করছেন, তাও আবার দরজা লাগিয়ে? আমি তো আহামকের মতো তাকিয়ে আছি, এটা কি হলো? হারুন বলে, হ্যাঁ রে, হিনা তো সত্যি কথাই বলছে, তুই লাবণ্যর রুমে কি করছিস দরজা লাগিয়ে? তারপর লাবণ্যর দিকে তাকিয়ে বলে, লাবণ্য তুই ওকে চিনিস নাকি? আমি জায়গায় বোকা বনে গেলাম, এরা সবটা জেনেও না জানার ভান কেন করছে? এদিকে লাবণ্য মনে মনে ভাবছে, মনে মনে যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো। এই লোকটা আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিল, কেন এমন করছে লোকটা? হারুন বলে, কিরে লাবণ্য, কথা বলছিস না কেন? তুই অনেককে চিনিস? লাবণ্য এবার কোনো রকম নিজেকে সামলিয়ে বলে, না, জানি না কিভাবে রুমে ঢুকেছে। কাল রাতে ঘুমানোর সময় তো দরজা বন্ধ করেই ঘুমিয়েছিলাম, সকালে ঘুম থেকে উঠে দেখি এই লোকটা আমার পাশে ঘুমোচ্ছে, জানি না কি করে এলো। তখন থেকে জিজ্ঞেস করছি, কিছু বলছেই না। লাবণ্যর কথা শুনে আমি মনে মনে হাসলাম, মনে মনে বললাম, তুমি দেখছি আগের মতো বোকাই থেকে গেলে লাবণ্য, সব সত্যি কথা বলে দিলে, সত্যি কথা বলে যে তুমি আমার রাস্তা ক্লিয়ার করে দিলে। লাবণ্যর মুখে সব শুনে হিনা ও হারুন অবাক হয়ে তাকিয়ে আছে। ওরা চোখে মুখে এমন ভাব ফুটালো মনে হচ্ছে যা হয়েছে সব লাবণ্যর দোষ। হারুন অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? দরজা বন্ধ থাকলে কেউ কিভাবে রুমে প্রবেশ করতে পারে? এটা তো পুরোই অসম্ভব। হিনা বলে, সত্যিই তো, বন্ধ দরজা থাকা অবস্থায় কেউ কিভাবে রুমে প্রবেশ করতে পারে, কেউ যদি তাকে রুমে প্রবেশ করতে সাহায্য না করে? লাবণ্য হিনার কথা বুঝতে পেরে বলে, তুই কি বলতে চাইছিস? আমি এই লোকটাকে রুমে প্রবেশ করতে দরজা খুলে দিয়েছি? আমার কি মাথা খারাপ? একজন অচেনা মানুষকে আমি আমার রুমে প্রবেশ করতে দেব? এই লোকটাকে জিজ্ঞেস করে না সে কিভাবে ভিতরে এসেছে। হিনা আমার দিকে তাকিয়ে চোখ মেরে বলে, হ্যাঁ তো অনি ভাইয়া, বন্ধ দরজা খুলে কিভাবে ভেতরে ঢুকেছেন? আপনি কি ম্যাজিক জানেন? আমি লাবণ্যর দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, সেটা একটা গভীর রহস্য, বলা যাবে না। হারুন বলে, আমি তোর বন্ধু, আমাকে বলবি না? হারুনের কথা শুনে লাবণ্য অবাক হয়ে যায়। লাবণ্য মনে মনে বলে, তার মানে হারুন ভাইয়ের বন্ধু অনি, তাই তো বলি সে এই বাড়িতে কি করছে। আমি হারুনের কথার উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি, এতে করে লাবণ্যর রাগ হলো।
কারণ আমি এই রুমে কিভাবে এসেছি সেটা না বললে ওরা যে লাবণ্যকে সন্দেহ করবে, খারাপ দৃষ্টিতে দেখবে। এসব ভাবতে ভাবতে লাবণ্য উঠে দাঁড়ালো, আমার সামনে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার, আপনি এই রুমে কিভাবে এসেছেন সেটা বলছেন না কেন? আমি বললাম, সেটা তো তুমি খুব ভালো করে জানো আমি কিভাবে এসেছি। লাবণ্য চেঁচিয়ে বলে, আমি জানি মানে? আপনি কি বলতে চাইছেন আমি আপনাকে দরজা খুলে দিয়েছি? আমি মুচকি এসে বললাম, এমনটা কি হতে পারে না যে তুমি খুলে দিয়েছো আর আমি রুমে প্রবেশ করে তোমার পাশে শুয়ে পড়েছি? এমনটা তো হতেই পারে নাকি? আমার কথা শুনে হারুন আর হিনা মুখ টিপে হাসছে। ওরা দুজন মনে মনে ভাবছে খেলা জমেছে ভালো। এদিকে লাবণ্য আমার কথা শুনে বেজায় রেগে গেল। সে মনে মনে বলে, এই লোকটা আবারও আমার চরিত্রে আঙুল তুলছে, ওদের সামনে আমাকে ছোট করছে। কেন করছে এমন লোকটা? লাবণ্য আর নিতে পারলো না। রাগের মাথায় সে হঠাৎ এমন একটা কাজ করলো যা দেখে আমার পায়ের নিচের মাটি সরে গেল। হিনা হারুন তো দুজনেই ভেবাচাকা খেয়ে গেল। এমনটা করবে আমরা ভাবতে পারিনি। আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না, সত্যি বলতে। ও হঠাৎ এমন করবে আমি বুঝতেই পারিনি। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।